নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা শুধুই একটা রেসিপি নয়, এটা একটা স্মৃতি, একটা আবেগ বলতে পারেন। নিরামিষ মাংস শুনলেই আজকাল অনেকেই অবাক হয়, কিন্তু একসময় পুজোর দিনে বাড়িতে এমন মাংস রান্না হতো যেটা খেয়ে বলতেই হতো এটাই আসল বাঙালি রান্না। আপনারা যারা আমার চ্যানেলে বহু দিন যাবৎ আছেন তারা অনেকেই জানেন আমার মামার বাড়িতে কালী পুজো হয়। আমি যখন খুব ছোট তখন দেখতাম আমার মামা বাড়িতে কালী পুজোর দিন রাত্রে জোড়া পাঠা বলি হতো। পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে যে ঢাকি ছিলেন পঞ্চানন মামা, তিনি সেই পাঠা দুটোকে সুন্দর করে ছাড়িয়ে কেটে দিতেন। তারপর ভোগ রান্না হতো, আর সেই ভোগের প্রসাদ আমরা সকলে গ্রহণ করতাম। সময়ের সাথে সাথে আমার মামার বাড়িতেও সেই বলির রেওয়াজটা কিন্তু বন্ধ হয়ে যায়। আমার দিদা অসম্ভব ভালো রাঁধুনি ছিলেন, আর দিদার কাছে শুনতাম পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না করতে পারলে তবেই তো রাঁধুনি হওয়া যায়। আজকের দিনে সেটা হয়তো অনেকেই ভুলে গেছেন, আর সেই জন্যই আজকে আমি আপনাদের সাথে পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি যেহেতু শেয়ার করছি, ভাবলাম এই রেসিপিটা বা এই রান্নাটাই বা কেন বাদ যায়। পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের নিরামিষ মাংস। আপনাদের সাথে আমি যে রেসিপি ভিডিওগুলো শেয়ার করি সব সময় কতটা পরিমাণে মাংস লাগবে, কতটা পরিমাণে তেল লাগবে, আর বাকি উপকরণ কতটা করে লাগবে সব কিছু মুখে বলে দিই। তবে আজকে গল্প করতে করতে রান্না করতে ইচ্ছে হলো, তাই ভাবলাম আজ না হয় আপনাদের সাথে একটু গল্পই করা যাক। আর কতটা পরিমাণে মাংস, তেল, মশলা, টক দই ব্যবহার করেছি সেগুলো সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারবেন। নিরামিষ বলেই যে সবজি রান্না হবে তা কিন্তু একেবারেই নয়। এই নিরামিষ মাংস ছিল এক বিশেষ বাঙালি রীতি। পুজোর দিন পেঁয়াজ রসুন খাওয়া নিষেধ ছিল, কিন্তু মাংস চলত। দিদা বলতো রাঁধুনি হতে হলে পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না শিখতে হবে, আর সেই রান্না এতটাই জমতো যে বোঝাই যেত না তার মধ্যে পেঁয়াজ রসুন পড়েনি বা অন্যান্য কোনো মশলা বাদ পড়েছে। দিদাকে যখন এই মাংসটা রান্না করতে দেখতাম তখন দেখতাম ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে মাংসটা জল ঝরানোর জন্য রেখে দিত। সম্পূর্ণ জলটা ঝরে গেলে আলাদা একটা বড় পাত্রের মধ্যে মাংসটা নিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, টক দই আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে 1 ঘন্টা রেখে দিত। হাতে যদি অবশ্য সময় কম থাকে তাহলে 30 মিনিটও অবশ্যই রেখে দেওয়া যায়। এরপরে কড়াইতে খুব বেশি পরিমাণে সর্ষের তেল দেওয়ার প্রয়োজন কিন্তু পড়ে না। ওই 2-3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে চাইলে একটু ঘি দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তবে আমি অবশ্য আজকে ঘিয়ের ব্যবহার একদম শেষে করেছি। শুরুতে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তারপর তার মধ্যে 1 চা চামচ পরিমাণে হিং আর 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে মিনিট 20 কষানো হয়। যত ভালো করে কষানো হবে তত সুন্দর কিন্তু রং আসবে। আমার দিদাকে দেখতাম মাঝে মধ্যে হিং আর আদা বাটার সাথে অল্প একটু রাঁধুনিও ফোড়ন দিত, তার গন্ধ কিন্তু অসম্ভব ভালো হতো। যাকে আমি আজকে আর রাঁধুনি ফোড়ন দিইনি, হিং আর আদা ফোড়ন দিয়েই কিন্তু রান্নাটা করছি। দিদা বলতো মশলার ঝাঁঝ বা গন্ধ যদি না ছড়ায় তাহলে রান্না শুরুই হয় না। মশলা যত ভালো করে কষানো হবে মন ভোলানো গন্ধও কিন্তু তত বেরোবে। মাংসের মধ্যে যেটুকু মশলা দিয়ে ম্যারিনেট করা হয়েছে সেটাকেই যত ভালো করে কষানো হবে তত সুন্দর কিন্তু গন্ধ বেরোবে। এরপরে তো বাকি মশলা এর মধ্যে দেওয়া হবে।
তবে খুব বেশি মশলা অবশ্য দেওয়া হবে না। ওই একটু গোটা ধনে, গোটা জিরে আর একটু গোটা শুকনো লঙ্কা, যেটাকে আমরা আলাদা করে ড্রাই রোস্ট করে নেব। আজ যে আমি নিরামিষ মাংসটা রান্না করছি তার জন্য 1 কেজি খাসির মাংস ব্যবহার করেছি। আর সেই খাসির মাংসতে মশলা হিসেবে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে আর 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে আর 2টো গোটা শুকনো লঙ্কা, যেটাকে আমরা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। 2-3 মিনিট ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। চাইলে আপনারা শিলেও কিন্তু গুঁড়িয়ে নিতে পারেন। আমার দিদাকে কিন্তু সবসময় আমি শিলনোড়াই ব্যবহার করতে দেখতাম। আগেকার দিনে তো শিলনোড়াই ছিল, তখন মিক্সি কোথায়। আজকের দিনে আমরা শিলনোড়ার ব্যবহার অনেকটাই কমিয়ে দিয়েছি। আমার বাড়িতে শিলনোড়া থাকা সত্ত্বেও আমি মিক্সিতেই মশলাটা গুঁড়িয়ে নিলাম। অপরদিকে 1/2 কাপ পরিমাণে টক দই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই ফেটিয়ে নেওয়া টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে আমাদের যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা। ভাজা মশলাটাকে এবার টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যেই অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, ওই 1/2 চামচ পরিমাণে। ম্যারিনেশনের সময় তো 1/2 চামচ পরিমাণে দিয়েছিলাম, এখন আবার টক দইয়ের সাথে 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়ে তারপরে এটা আমরা কষিয়ে নেওয়া মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসের প্রতিটা টুকরো যেন মশলার সাথে মিশে যায়, এইভাবে আমাদের মাংস আর মশলা একসাথে কষাতে হবে। তারপরে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ওই 2 কাপ পরিমাণে গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চাইলে আপনারা কড়াইতেও কিন্তু মাংস সেদ্ধ করতে পারেন। তবে কড়াইতে মাংস সেদ্ধ করলে অবশ্যই সময় অনেক লাগে, মোটামুটি 2-2.5 ঘন্টা তো লেগেই যায়। এরই মধ্যে যদি একটু খোসা সমেত পেঁপে বাটা দেওয়া হয় তাহলে দেখবেন মাংস কড়াইতে মোটামুটি 1 ঘন্টার মধ্যে সেদ্ধ হয়ে যায়। আবার একটা গোটা সুপুরি ফেলে দিলেও কিন্তু মাংস খুব তাড়াতাড়ি কড়াইতে সেদ্ধ হয়ে যায়। কিন্তু আজকে আমি কড়াইতে সেদ্ধ করব না, হাতে সময় যে বড়ই কম, অন্যান্য কাজও তো আছে, তাই জন্য প্রেসার কুকারেই মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া মাংস রান্না করার সময় দেখেছি সেখানে তেলের পরিমাণ একটু বেশিই লাগে, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এই নিরামিষ মাংস রান্না যদি করতে হয় সেখানে তেল খুব একটা না ব্যবহার করলেও চলে। যাই হোক, আমার মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। সামান্য একটু চিনি ব্যবহার করলাম আর কাঁচা লঙ্কাও অবশ্য 4-5টা ব্যবহার করলাম। নুন দিয়ে তো অলরেডি আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম আর গরম জলটা দিয়ে মাংসের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু ছাড়া আমাদের বাঙালিদের মাংস রান্না যেন বড়ই বেমানান, তাই জন্য এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো কিন্তু আর আলাদা করে ভাজিনি, আপনারা চাইলে ভাজতেও পারেন, আবার চাইলে নাও ভাজতে পারেন। আলু দিয়ে আবারও একবার ভালো করে কষিয়ে নিয়ে এবারে প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। ওই যে বললাম হাতে যেহেতু সময় কম, সেই জন্য আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করছি। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা তাহলে কড়াইতেই কিন্তু মাংস সেদ্ধ করতে পারেন। এর মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণে জল দেব। অনেকেই প্রশ্ন করেন যে আমি প্রেসার কুকারে যে মাংস রান্না করি সেখানে 4 থেকে 5টা সিটি তো ব্যবহার করি, তবে আলুগুলো এরকম গোটা গোটা থাকে কি করে, এরও একটা টিপস আছে। আলুগুলোকে অবশ্যই মাংসের ওপরে এরকম সাজিয়ে দিতে হবে, কখনোই মাংসের নিচে আলু ডুবতে দেবেন না। আলুগুলোকে ওপরের দিকে আমি রেখে দিলাম। এরপরে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে প্রথমে 1টা সিটি দিয়ে নেব। 1টা সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 3টে সিটি দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নেব। 3টে সিটি হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিম রিলিজ হওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে।
স্টিম রিলিজ হয়ে গেলে এবারে আমি চেক করে নিচ্ছি আমাদের মাংস কেমন সিদ্ধ হয়েছে। আর স্বাদের কথা আপনাদের আর কি বলবো, ওটা যতক্ষণ না আপনারা নিজেরা বাড়িতে বানাচ্ছেন বা বানাবেন ততক্ষণ কিন্তু আপনারা বুঝতে পারবেন না পেঁয়াজ রসুন ছাড়া এই নিরামিষ মাংসের কী স্বাদ। অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানান। আমি বলবো আপনারা একবার নয় বারবার বানাবেন যদি একবার বানিয়ে ফেলেন। রুটি পরোটা লুচি পোলাও ফ্রাইড রাইস সাদা ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু অপূর্ব লাগে। আর চেক করে নিচ্ছি মাংস কেমন সিদ্ধ হয়েছে, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আলুগুলোও দেখুন গোটা গোটা আছে। যাই হোক, গল্প করতে করতে মাংস রান্নাটাও কিন্তু হয়ে গেল। রান্নার শেষে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, 3টে ছোটো এলাচ আর 2টো মিডিয়াম সাইজের দারচিনির টুকরো খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটা ওপর থেকে দিয়ে দিলাম। এর সাথে আর কোনো রকম গোটা গরম মশলা আমি গুঁড়ো করিনি। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। রেসিপিটা ভালো লাগলে বানানোর জন্য কিন্তু অবশ্যই অনুরোধ রইল, আর বানিয়ে জানাতে একেবারে ভুলবেন না। আজ তাহলে আসি, ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ লেখা আছে, আপনারা প্লিজ চেক করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।